নমস্কার, কম্পিটিটিভ বেঙ্গলিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এম লক্ষ্মীকান্ত টেক্সট বুকের 14th চ্যাপ্টার সেন্টার স্টেট রিলেশনের সেকেন্ড পার্টটা পড়বো, অর্থাৎ আজকে ফিনান্সিয়াল রিলেশনটা পড়বো। চলো শুরু করা যাক। আমি কিরিটি মুখার্জি, আমার ইনস্টাগ্রাম কিরিটি9775। তোমরা চাইলে সেখানে আমাকে মেসেজ করতে পারো, আমাকে ফলো করতে পারো। আর আমাদের কম্পিটিটিভ বেঙ্গলির ফেসবুক পেজে ডেসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখানে যেতে পারো। আমরা ভেরিয়াস সাবজেক্টে আপডেট ওখানে দিয়ে থাকি, কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করে থাকি, তো চাইলে তোমরা ফলো করতে পারো। আর আমার সম্পর্কে অন্যান্য পার্সোনাল ডিটেলস পেতে তোমরা আমার ফেসবুক প্রোফাইলে ভিজিট করতে পারো। সো থ্যাংক ইউ। সেন্ট্রাল স্টেট ফিনান্সিয়াল রিলেশন 268 আর্টিকেল থেকে 293 আর্টিকেলের মধ্যে বলা আছে পার্ট 12 অফ দ্য কনস্টিটিউশন। এটা কিন্তু মনে রাখবে, পার্ট 12 অফ দ্য কনস্টিটিউশন, আর্টিকেল 268 থেকে 293। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। এই লাইনটা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? আমরা জানি ভারতবর্ষ হচ্ছে একটা ইউনিয়ন অফ স্টেটস, তো সেখানে ট্যাক্সিং পাওয়ার যেটা থাকবে তার একটা ইকুইটেবল অ্যান্ড লজিক্যাল ডিস্ট্রিবিউশন প্রয়োজন। তো সেই জন্য আমরা যে ট্যাক্সিং পাওয়ার এবং সাবজেক্ট এগুলো কিন্তু লজিক্যালি ডিস্ট্রিবিউট করেছি সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের মধ্যে। ওকে, তো ফার্স্ট হচ্ছে দ্য পার্লামেন্ট হ্যাজ এক্সক্লুসিভ পাওয়ার টু লেভি ট্যাক্সেস অন সাবজেক্টস এনামারেটেড ইন দ্য ইউনিয়ন লিস্ট which are 15 in numbers। এই যে 15টা সাবজেক্টের কথা এখানে বলা হচ্ছে, সেই 15টা সাবজেক্টে কেবলমাত্র পার্লামেন্ট আইন প্রণয়ন করে ট্যাক্সের যে বিষয় সেটাকে নির্ধারণ করতে পারবে, স্টেটগুলো পারবে না। অন্যদিকে স্টেট লিস্টে আছে 20টা সাবজেক্ট, ঠিক আছে? এইগুলো আমরা পরে ডিটেলস আলোচনা করবো যে কোনটা কোনটা। The state legislature has exclusive power to levy taxes on subjects enumerated in the স্টেট লিস্ট। এক্ষেত্রেও স্টেট লিস্টে যে 20টা সাবজেক্ট থাকবে সেখানে কিন্তু এক্সক্লুসিভ পাওয়ার থাকবে স্টেট গভর্নমেন্টগুলোর ট্যাক্স লেভি করার ক্ষেত্রে। এটা কিন্তু তোমরা মনে রাখবে। ওকে, তো 15 আর 20 এই সংখ্যা দুটো কিন্তু ইম্পর্টেন্ট আছে। এখন পার্লামেন্ট এবং স্টেট এই দুটো গভর্নমেন্টের যে সংস্থা তারাই আইন প্রণয়ন করতে পারবে 3টে সাবজেক্টে, যেটাকে আমরা বলবো কনকারেন্ট লিস্ট। ঠিক আছে, তোমরা এই নাম্বারগুলো মনে রাখবে। তাহলে আমরা কি পেলাম? সেন্ট্রাল লিস্টে হচ্ছে 15টা, স্টেট লিস্টে 20টা, কনকারেন্ট লিস্টে 3টে সাবজেক্ট আছে। এবার বাকি যা কিছু থাকবে রেসিডুয়ারি পাওয়ার, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ পার্লামেন্টের উপর ভেস্টেড থাকবে। এই সংক্রান্ত যে ট্যাক্সের ইম্পোজিশন করা বা এনি টাইপ অফ চেঞ্জেস মডিফিকেশন করা, তো সেই ক্ষমতাটা পুরোপুরি থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের উপর। সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে পার্লামেন্ট কিছু আইন প্রণয়ন করেছে, যেমন হচ্ছে ইম্পোজড গিফট ট্যাক্স, অর্থাৎ যে দান কর সেটাকে ইম্পোজ করা হয়েছে, ওয়েলথ ট্যাক্স, এক্সপেন্ডিচার ট্যাক্স। এই যে ট্যাক্সগুলো আমরা 3টে আলোচনা করলাম, এটা কিন্তু রেসিডুয়ারি সেকশনের মধ্যে পড়তো। তো সেই সেকশনের যে পাওয়ার পার্লামেন্টকে দেওয়া হয়েছে সেটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু এই ওয়েলথ ট্যাক্স, এক্সপেন্ডিচার ট্যাক্স আর হচ্ছে গিফট ট্যাক্স কিন্তু ইম্পোজ করেছে। এটা কিন্তু আমরা মনে রাখবে, কারণ এটা একটা যে কোনো উদাহরণ দিয়ে কিন্তু এমসিকিউ জিজ্ঞেস করতে পারে। সো বি কেয়ারফুল। এবার বলার যেটা সেটা হচ্ছে যে রাজ্যগুলো যে ট্যাক্সটাকে আরোপ করতে পারে এবং সংগ্রহ করতে পারে, সেই যে ক্ষমতা তার উপর কিছু রেস্ট্রিকশন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বা পার্লামেন্ট করে রেখেছে, মানে কনস্টিটিউশন করে রেখেছে। তো কি সেটা? স্টেট লেজিসলেচার ক্যান ইম্পোজ ট্যাক্সেস অন প্রফেশন, ট্রেডস, কলিংস, এমপ্লয়মেন্ট। এটা আমরা জানি, পরে আমরা পড়বো। কিন্তু এক্ষেত্রে একটা রেস্ট্রিকশন আছে যে হাইয়েস্ট 2500 টাকা 2500 রুপিস কিন্তু ইম্পোজ করতে পারবে, এর থেকে বেশি করতে পারবে না। এটা হলো রেস্ট্রিকশন স্টেটগুলোর উপর। অর্থাৎ স্টেট যদি পেশা কর বা বৃত্তিকর বা ইত্যাদি যে কোনো টাইপের এমপ্লয়মেন্ট জনিত কর আরোপ করে, তো সেক্ষেত্রে তাদের আপার লিমিটটা থাকবে 2500 টাকা। এই রেস্ট্রিকশনটা কিন্তু কনস্টিটিউশন স্টেটগুলোর উপর দিয়ে রেখেছে। এটা আগে অরিজিনালি এর থেকে কম ছিল, এখন সেটাকে বাড়িয়ে 2500 টাকা করা হয়েছে। ওকে, অন্যদিকে আমরা জানি যে স্টেটগুলো সেল পারচেজ ট্যাক্স আরোপ করতে পারে। নিউজ পেপার ছাড়া অন্যান্য আইটেমের যে সেলসের উপর যে ট্যাক্স থাকে, তো সেই ট্যাক্সটা আদায় করতে পারে স্টেটগুলো। তো এক্ষেত্রেও কিছু রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, সেগুলো আমি এখানে বলে দিচ্ছি, তোমরা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে নো ট্যাক্স ক্যান বি ইম্পোজড অন দ্য সেল অর পারচেজ টেকিং প্লেস আউটসাইড দ্য স্টেট। অর্থাৎ রাজ্যের বাইরে যদি কোনো কিছুর সেল পারচেজ হয় তার উপর কিন্তু কোনো ট্যাক্স ইম্পোজ করার ক্ষমতা রাজ্যগুলোর নেই। ওকে,
2 নম্বর হচ্ছে নো ট্যাক্স ক্যান বি ইম্পোজড অন দ্য সেল অর পারচেজ টেকিং প্লেস ইন কোর্স অফ ইম্পোর্ট অর এক্সপোর্ট। ইম্পোর্ট বা এক্সপোর্ট হওয়ার সময়, অর্থাৎ যে আমদানি রপ্তানি কার্য চলার সময় যদি কোনো বিষয়ের উপর মানে কোনো গুডস এন্ড সার্ভিসের উপর যদি লেনদেন হয়, তো সেক্ষেত্রে কিন্তু কোনো সেলস ট্যাক্স বা ওই জনিত কোনো রকম ট্যাক্স কিন্তু আরোপ করতে পারবে না স্টেট লেজিসলেচার গুলো। ওকে। 3 নম্বর হচ্ছে নো ট্যাক্স ক্যান বি ইম্পোজড অন সেল অর পারচেজ টেকিং প্লেস ইন দ্য কোর্স অফ ইন্টার স্টেট ট্রেড অ্যান্ড কমার্স। আন্তঃরাজ্য ব্যবসা বাণিজ্য চলাকালীন যে কোনো বস্তুর উপর কোনো রকম সেলস পারচেজ ট্যাক্স কিন্তু স্টেট গভর্নমেন্ট বা স্টেট লেজিসলেচার আরোপ করতে পারবে না। এটা হলো 3 নম্বর এক্সেপশন। 4 নম্বরটা কি বলছে? A tax imposed on the sale or purchase of goods declared by Parliament to be a special important in the interstate trade commerce is subject to restriction and conditions specified in the Parliament. Parliament যে কন্ডিশন বেঁধে দেবে সেই কন্ডিশন অনুযায়ী কিন্তু স্টেটগুলোকে এই কয়েকটা পার্টিকুলার মানে কি বলবো নোটিফাইড সাবজেক্টের উপর ট্যাক্স আরোপ করতে হবে, যেটা এইটুকুই হচ্ছে যে সেলস ট্যাক্সের উপর রেস্ট্রিকশন সেন্ট্রাল যে লেজিসলেচার তার স্টেট লেজিসলেচারের উপর। ওকে। এখন আমরা জানি যে স্টেট লেজিসলেচার বা রাজ্য বিধানসভা কনজাম্পশন অফ সেল অফ ইলেকট্রিসিটির উপর ট্যাক্স আরোপ করতে পারে, অর্থাৎ ইলেকট্রিসিটির যে ভোগ এবং যে সেই সংক্রান্ত বিষয় তার উপর কিন্তু ট্যাক্স আরোপ করার ক্ষমতা স্টেট লেজিসলেচার আছে। কিন্তু এক্ষেত্রেও ব্যতিক্রম আছে, যেমন হচ্ছে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন থাকলে সে কিন্তু কোনো ইলেকট্রিসিটির জনিত কোনো ট্যাক্স দেবে না। ঠিক আছে, ইলেকট্রিসিটি কনজাম্পশন জনিত কোনো ট্যাক্স সে কিন্তু দেবে না। 2 নম্বর হচ্ছে রেলওয়ে ট্র্যাক মেনটেন বা রেলওয়ের যে যাবতীয় কাজকর্ম চালানোর জন্য যেটুকু ইলেকট্রিসিটি লাগবে তার উপর কিন্তু কোনো ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্টকে পে করতে হবে না স্টেটগুলোকে। ঠিক আছে, এই দুটো কিন্তু এক্ষেত্রে এক্সেপশন আছে, তোমরা কিন্তু মনে। 4 নম্বরটা কি বলছে? স্টেট লেজিসলেচার ক্যান ইম্পোজ এ ট্যাক্স ইন রেসপেক্ট অফ এনি ওয়াটার or electricity stored, generated, consumed, distributed or sold by any authority established by the Parliament for regulating or developing any interstate river or river valley। এটা বলছে তার মানে পার্লামেন্ট যদি কোনো একটা সংস্থা তৈরি করে, ঠিক আছে, ফর ডেভেলপিং অ্যান্ড এটা বলেছে ফর রেগুলেটিং আর ডেভেলপিং এনি ইন্টারস্টেট রিভার আর রিভার ভ্যালি, এই পারপাস যদি তৈরি করে এবং সেটা যদি ইলেকট্রিসিটি স্টোর এবং জেনারেট করে, তার উপর কিন্তু ট্যাক্স লেভি করার ক্ষমতা স্টেট লেজিসলেচারের আছে। অর্থাৎ রাজ্য বিধানসভাগুলো এই পারপাসে যখন কোনো সংস্থা কাজ করবে তার উপর কিন্তু ট্যাক্স আরোপ করতে পারবে। কিন্তু এখানে একটা এক্সেপশন হচ্ছে, এখানে ট্যাক্স আরোপ সংক্রান্ত যে মানি বিলটা পাস করা হবে, তো সেই মানি বিলটাকে অবশ্যই প্রেসিডেন্টের অ্যাসেন্টের জন্য সেন্ড করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে প্রেসিডেন্টের সম্মতি কিন্তু নিতে হবে বিফোর মেকিং দিস অ্যান্ড ল। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে, এটাই হলো এর এক্সেপশন। এইবার আমরা পড়বো যে যে ট্যাক্স রেভিনিউটা আসবে আমাদের সেটা কিভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট গুলো ডিস্ট্রিবিউট করবে। ঠিক আছে, প্রথমে আমরা জেনারেল কিছু কনসেপ্ট দেখে নিই। 80th Amendment 2000 and 88th Amendment 2003 have introduced major changes in the scheme of the distribution of tax revenues between the center and the states। অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে ট্যাক্স রেভিনিউ যে ডিস্ট্রিবিউশন তার যে রুল হবে, তার যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর হবে, সেটা কিন্তু মেজর চেঞ্জ হয়েছে। কোনগুলোতে? 80তম এবং 88তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে তোমরা। এখানে বলা হয়েছে যে 80th Amendment has added a new Article 268A। এটা কিন্তু তোমরা মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। এটা 88তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে, ডিলিং উইথ কি সার্ভিস ট্যাক্স। এটা থেকে কিন্তু এমসিকিউ জিজ্ঞেস করতে পারে। ইট অলসো অ্যাডেড নিউ সাবজেক্ট ইন দ্য ইউনিয়ন লিস্ট এন্ট্রি 92C, ট্যাক্সেস অন সার্ভিসেস। ঠিক আছে, তোমরা এই জিনিসটাকে কিন্তু একটু মনে রাখবে যে ট্যাক্স অন সার্ভিসেস এটাকে অ্যাড করা হয়েছিল 88তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, যেটা কিনা আর্টিকেল 268A কে সংবিধানের অন্তর্ভুক্ত করেছিল। দ্যাট ডিলস উইথ দ্য সার্ভিস ট্যাক্স। সার্ভিস ট্যাক্স ইজ লেভিড বাই দ্য সেন্টার বাট কালেক্টেড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট বাই বোথ সেন্টার অ্যান্ড দ্য স্টেট। অর্থাৎ সার্ভিস ট্যাক্স যদিও কেন্দ্রই একমাত্র আরোপ করে, কিন্তু এটা কেন্দ্র ও রাজ্যের মধ্যে বন্টিত হয়। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে
যে সেটাকে কালেক্ট করার ক্ষমতা এবং অ্যাপ্রোপ্রিয়েট করার ক্ষমতা বোথ সেন্টার এবং স্টেটের আছে। ঠিক আছে, এইবার আমরা দেখব যে এই যে ট্যাক্সের যে বিষয়টা আমরা পড়ছিলাম সেটা কিভাবে কে আরোপ করতে পারে, কোন কোন সাবজেক্টগুলো কেই বা কালেক্ট করতে পারে, আবার কেই বা ভোগ করে, সেটা আমরা এই সেকশনে এ বি সি ডি করে পড়বো। প্রথমটা কি বলছে, এ, ট্যাক্স লেভিড বাই দ্য সেন্টার বাট কালেক্টেড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটেড বাই দ্য স্টেটস, অর্থাৎ এক্ষেত্রে ট্যাক্সটাকে আরোপ করে সেন্টার, ঠিক আছে, কিন্তু সেটাকে কালেক্ট করে এবং ভোগ করে স্টেটগুলো। কিভাবে, কোনগুলো, একটা হচ্ছে স্ট্যাম্প ডিউটিজ অন বিলস অফ এক্সচেঞ্জ, চেকস, প্রমিসরি নোটস, পলিসিস অফ ইন্স্যুরেন্স, ট্রান্সফার অফ শেয়ারস অ্যান্ড আদার্স, এগুলো ফার্স্ট হেড। 2 নম্বর কি, এক্সাইজ ডিউটিজ অন মেডিসিনাল অ্যান্ড টয়লেট প্রিপারেশন কন্টেনিং অ্যালকোহল অ্যান্ড নার্কোটিক্স। এই যে টপিকগুলো আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু এই টপিকগুলোকে শুধু মনে রাখবে এবং এটা জেনে রাখো যে এইগুলো সেন্টার আরোপ করে কিন্তু কালেক্ট করে এবং মানে মানে ভোগ করে স্টেটগুলো। ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এবার 2 নম্বরটা কি বলেছে, সার্ভিস ট্যাক্স লেভিড বাই দ্য সেন্টার বাট কালেক্টেড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটেড বাই দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেটস। এক্ষেত্রে যেটা 268A আমরা আগের স্লাইডেই বললাম যে 268টাকে 8A কে অ্যাড করা হয়েছে সার্ভিস ট্যাক্স রিলেটেড। এটা কি হবে, সেন্টার ধার্য করবে, ওকে, কেন্দ্র এবং রাজ্যগুলোর মধ্যে বন্টিত হবে, কেউ কিন্তু আলাদাভাবে এক্সক্লুসিভলি ভোগ করবে না। ওকে, তো এখানে কি বলেছে, ট্যাক্সেস অন সার্ভিসেস আর levied by the center but their proceeds are collected as well as appropriated by the both center and the states। এটা আমি বললাম, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, এবার হচ্ছে ক্যাটাগরি সি। এখানে কি বলছে, ট্যাক্সেস levied and collected by the center but assigned to the state, আর্টিকেল 269। অর্থাৎ এগুলো নির্ধারিত হারে রাজ্যগুলোর মধ্যে দেওয়া হয়, কিন্তু এই করটা কেন্দ্র আরোপ করে মানে নির্ধারণ করে এবং কালেক্ট করে। ঠিক আছে, কিন্তু রাজ্যগুলোকে নির্ধারিত যে হিসেব সেই অনুযায়ী বন্টন করা হয়। কি বলেছে, কোনগুলো, ট্যাক্সেস অন দ্য সেল অর পারচেজ অফ গুডস আদার দ্যান নিউজপেপার, সেল এন্ড পারচেজ অফ গুডস আদার দ্যান নিউজপেপার ইন দ্য কোর্স অফ ইন্টারস্টেট ট্রেড অর কমার্স। ইন্টারস্টেট আন্তঃরাজ্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে সমস্ত জিনিসের আদান প্রদান ঘটে তার উপর যে সেল পারচেসের যে ট্যাক্স, সেই ট্যাক্সটা কিন্তু নির্ধারিত হারে রাজ্যগুলোর মধ্যে বন্টন করা হয়, যদিও এই করটা কেন্দ্র আরোপ করে এবং কেন্দ্রই কালেক্ট করে। তারপরে 2 নম্বর বলছে ট্যাক্সেস অন দ্য কনসাইনমেন্ট অফ গুডস ইন দ্য কোর্স অফ ইন্টার স্টেট ট্রেড অর কমার্স। একই কনসাইনমেন্টের উপর বেস করে যে ট্যাক্সগুলোকে আরোপ করা হয় সেটাও কিন্তু এইভাবেই কিন্তু কালেক্ট করা হয় এবং বন্টিত করা হয়। ওকে, এবার হচ্ছে ট্যাক্সেস লেভিড অ্যান্ড কালেক্টেড বাই দ্য সেন্টার, অর্থাৎ সেন্টার এই ট্যাক্সটাকে আরোপ করে এবং কালেক্টও করে কিন্তু ডিস্ট্রিবিউট করে সেন্টার এবং স্টেটের মধ্যে। অর্থাৎ কেন্দ্র কিছুটা ভাগ নেয়, রাজ্য কিছুটা ভাগ নেয়, দিয়ে এই ট্যাক্সটা মূলত বন্টিত হয়। আর্টিকেল 270-তে কিন্তু এই পার্টটার কথা বলা আছে, কি, ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস রেফার্ড টু ইন আর্টিকেল 268 বা 268A আর হচ্ছে 269, এই 3টে আর্টিকেলে যে সমস্ত ট্যাক্সগুলোর কথা বলা আছে সেটা কিন্তু এই নিয়মে নির্ধারিত হয় এবং বন্টিত হয়, কালেক্টেড হয়। ওকে, আর কি বলেছে, সারচার্জ অন ট্যাক্সেস এন্ড ডিউটিস রেফার টু আর্টিকেল 271 আমরা যখন দেখব সেই অনুযায়ী যে সারচার্জ গুলো আছে সেগুলো কিন্তু এই নিয়মে বন্টিত হয়। তোমাদের কিন্তু এইটা খুব একটা মনে রাখার দরকার নেই, আগেরগুলো কিন্তু আমরা মনে রাখবে। ওকে, এবার আগের বিষয়টা রেফারেন্স ধরেই বলি, সারচার্জ অন সার্টেন ট্যাক্সেস and duties for the purpose of center 271 article only. Ki the parliament can at any time levy the surcharges on taxes and duties referred to in article 269 to 70. 269 to 70 এর উপর যে সমস্ত ট্যাক্স গুলোর কথা বলা যায় তার এগেইনস্টে সারচার্জ, ঠিক আছে, এই সারচার্জ কিন্তু আরোপ করতে পারে সেন্টার। এটা কিন্তু 271 নম্বর আর্টিকেলে বলা আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। এবার হচ্ছে ট্যাক্সেস লেভিড অ্যান্ড কালেক্টেড অ্যান্ড রিটেন বাই দ্য স্টেটস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমি প্রথমেই বলেছি 20টা সাবজেক্টস আছে। কি আছে এটা কিন্তু মুখস্থ করবে তোমরা সকলে, কারণ এখান থেকে কিন্তু পিএসসি
অন্যান্য পরীক্ষায় প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করা হয়। ফার্স্ট হচ্ছে ল্যান্ড রেভিনিউ, ঠিক আছে, এই ল্যান্ড রেভিনিউটা হচ্ছে প্রথম আইটেম। 2 নম্বর কি আছে? 2 নম্বর আছে ট্যাক্সেস অন এগ্রিকালচারাল ইনকাম, ঠিক আছে, এগ্রি ইনকামের উপর যে ট্যাক্স পড়ে সেটা কিন্তু স্টেটগুলো কালেক্ট করে, লেভি করে অ্যান্ড রিটেনও করে। ওকে। 3 নাম্বার হচ্ছে ট্যাক্সেস অন ল্যান্ডস অ্যান্ড বিল্ডিংস, অন মিনারেল রাইটস, অন অ্যানিমালস, বোটস, অন রোড ভেহিকলস, লাক্সারিজ, এন্টারটেনমেন্ট অ্যান্ড গ্যাম্বলিং। এই যে টপিকগুলো বললাম এইগুলো হচ্ছে 3 নম্বর আইটেম। 4 নাম্বার হচ্ছে এক্সাইজ ডিউটি, ওকে, এক্সাইজ ডিউটি অন নার্কোটিক্স যেটা, ওকে, আর অ্যালকোহলিক লিকারের ওপর যে ডিউটি, এগুলো কিন্তু টোটালি এই 4th আইটেমের মধ্যে পড়ে। অর্থাৎ যে দেশি মদ বা এরকম যে কোনো টাইপের যে মদ তার উপর যে ডিউটি পড়ে, মানে যেটা আমরা বলি আবগারি শুল্ক, তো সেটা, ওকে। আর 5 নাম্বার হচ্ছে ট্যাক্সেস অন এন্ট্রি অফ গুডস into a local area, on advertisements, on consumption or sale of electricity and on goods। এই যে সেলস ট্যাক্স আদায় করা হয়, যেটা এখন অবশ্য এই কনসেপ্টটা উঠে গেছে, এখন তো জিএসটি আছে, তো এই যে এন্ট্রি ট্যাক্স নেওয়া হয়, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্টের উপর ট্যাক্স নেওয়া হয়, ইলেকট্রিসিটি সেলের উপর ট্যাক্সেশন করা হয়, এগুলো কিন্তু স্টেট গভর্নমেন্টগুলো আদায় করতে পারে। 6 নম্বর আইটেম হচ্ছে যেটা আমরা বলি প্রফেশনাল ট্যাক্স, প্রফেশন ট্যাক্সেস অন প্রফেশন, ঠিক আছে, পি ট্যাক্স বলা হয়। এই পি ট্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 2500। এটা কিন্তু আমি আগে প্রথমে বলেছিলাম, তো আরেকবার বলে দিলাম। ক্যাপিটেশন ট্যাক্সেস, টোলস, স্ট্যাম্প ডিউটি অন ডকুমেন্টস, ওকে, যেটা অবশ্য স্ট্যাম্প ডিউটির ক্ষেত্রে এটা মনে রাখবে যে মানে সেই বিষয়গুলোকে এখানে ইনক্লুড করতে হবে যেগুলো কিন্তু ইউনিয়ন লিস্টে নেই, সেগুলোই। সেলস ট্যাক্স আদার দ্যান নিউজপেপার, নিউজপেপার ছাড়া অন্যান্য যে বস্তু সামগ্রী আছে তার উপর যে সেলস ট্যাক্স ফেলা হয় সেটার কিন্তু অধিকার রাজ্য সরকারগুলোর উপর বর্তায়। ফিজ অন ম্যাটার্স এনামেরেটেড ইন দ্য স্টেট লিস্ট, এছাড়া যে স্টেট লিস্টে বিবিধ বিষয়গুলো আছে তার উপর যে ফিজ, সেই ফিজটা কিন্তু পুরোপুরি স্টেট কালেক্ট করে, লেভি করে অ্যান্ড রিটেন করে। তোমরা কিন্তু এই আইটেমটা ভালো করে পড়বে, আমি যে যে কথাগুলো বললাম বারবার করে রিভাইন্ড করে শুনবে। ল্যান্ড রেভিনিউ, এগ্রিকালচার ইনকাম, তারপরে পি ট্যাক্স, এগুলো কিন্তু পার্টিকুলারলি কি বলবো জিজ্ঞেস করে যে এই ট্যাক্সটা আদায় করার ক্ষমতা কার আছে বা কতটা আপার লিমিটস আছে এইটার ব্যাপারে, এগুলো কিন্তু বিভিন্ন সময় প্রিলিমিনারি আর মেন্সে জিজ্ঞেস করেছে। ওকে, তো এই জিনিসটা কিন্তু খুব ভালো করে পড়বে তোমরা, এই লাস্ট টপিকটা অন্তত। এইবার যে নন ট্যাক্স রেভিনিউ সোর্সেস গুলো আছে সেগুলোকে কোনগুলো সেন্টার ভোগ করতে পারে, কোনগুলো রাজ্য ভোগ করতে পারে, এটা আমরা পড়বো। প্রথমে হচ্ছে সেন্টার। সেন্টার কোন নন ট্যাক্স রেভিনিউ সোর্স গুলো থেকে ইনকাম করতে পারে? ফার্স্ট হচ্ছে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফস, রেলওয়েজ, ব্যাংকিং, ব্রডকাস্টিং, কয়েনেজ অ্যান্ড কারেন্সি, সেন্ট্রাল পাবলিক সেক্টর, এন্টারপ্রাইজ আর এস্টেট অ্যান্ড ল্যাবস। এই যে টোটাল লিস্ট আমরা পড়ছি, এইগুলো থেকে নন ট্যাক্স ইনকাম যা হবে, নন ট্যাক্স ইনকাম যা কিছু হবে সেটা ভোগ করবে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট। একদম মনে রাখবে, আমরা কিন্তু আইটেমগুলো মনে রাখার চেষ্টা করবো কারণ এগুলো এমসিকিউতে জিজ্ঞেস করা হয়। ওকে, আর স্টেটের মানে নন ট্যাক্স রেভিনিউ কি কি আসতে পারে? ইরিগেশন, ফরেস্ট, ফিশারি, আর হচ্ছে স্টেট যে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস গুলো থাকবে, পিএসইউস গুলো থাকবে, সেখানে যদি লাভ হয় কিছু, তো সেক্ষেত্রে যেমন হচ্ছে এসবিএসটিসি আছে আমাদের সাউথ বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন, এসবিএসটিসি সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, তো এই এসবিএসটিসি যদি কোনো লাভ করে সেটা কিন্তু রাজ্য সরকার পাবে, ঠিক আছে, স্টেট অ্যান্ড ল্যাবস। তো এই যে কোনো একটা বাজেয়াপ্ত করা বা ইত্যাদি, তো এই থেকে যা ইনকাম হবে সেটা কিন্তু স্টেট গুলো ভোগ করতে পারবে। এই ক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যে সেন্ট্রাল পিএসসি গুলোর ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট তার লাভের ভাগ নেবে, আর স্টেট পিএসসি গুলোর ক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট তার লাভের ভাগ নেবে, এটা কিন্তু গুলিয়ে নেওয়া না যায়। ওকে, এবার হচ্ছে গ্র্যান্টস ইন এইড, অর্থাৎ রাজ্যগুলোকে যে সাহায্য। কি বলেছে? স্ট্যাটিউটরি গ্র্যান্টস, আর্টিকেল 275, এটা কিন্তু স্ট্যাটিউটরি, এটা অর্থাৎ বিধিবদ্ধ যে সাহায্য। এম্পাওয়ার্স দ্য পার্লামেন্ট to make grants to the states which are in need of financial assistance and not to every state। এই ক্ষেত্রে কি হয়, ধরো কোন একটা পার্টিকুলার স্টেটে এই মুহূর্তে কিছু পয়সার প্রয়োজনীয়তা আছে, হয়তো একটা আনপ্রেসিডেন্টেড কিছু ঘটনা ঘটেছে, ন্যাচারাল ক্যালামিটি ঘটেছে বা হোয়াট এভার, তো সেক্ষেত্রে 275 অনুযায়ী স্ট্যাটিউটরি গ্র্যান্ট
গ্র্যান্টিনেট কিন্তু সেই স্টেটগুলো লাভ করে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে। এক্ষেত্রে কিন্তু অন্য রাজ্যগুলোর দাবি থাকে না, কারণ এটা হচ্ছে পার্টিকুলারলি যে রাজ্যকে লজিক্যালি জুডিশিয়াস মনে হবে গভর্নমেন্টের, যে একে সাহায্য করা দরকার সেন্ট্রাল গভর্নমেন্টের, তারা কিন্তু সেই রাজ্যকে সাহায্য করতে পারে কনসিডারিং দ্য সিচুয়েশন অফ দ্যাট পার্টিকুলার স্টেট। ওকে, এটা কিন্তু মনে রাখবে। এটা কিন্তু আর্টিকেলটাও মনে রাখবে 275। এক্ষেত্রে আর একটা জিনিস উল্লেখ করে দিই, সেটা হচ্ছে 275 অনুযায়ী যে স্ট্যাটিউটরি গ্র্যান্টস স্টেটগুলো পায় সেটা মেনলি রেকমেন্ডেড বাই ফিনান্স কমিশন, আমরা এটা দিয়ে থাকি। ওকে, তারপর আমরা দেখবো ডিসক্রিশনারি গ্র্যান্টস 282 আর্টিকেল empowers both center and the states to make any grants for any public purposes even if it is not within their respective legislative competence। অর্থাৎ সেগুলো যদি আইনগত ক্ষমতার বাইরেও হয় 282 আর্টিকেল অনুযায়ী যে কোনো বিষয়ে অ্যাসিস্ট করার জন্য ফান্ড রেজ করতে পারবে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টগুলো, পার্টিকুলার কোনো একটা এরিয়া বা টপিকের উপর বেস করে। ঠিক আছে, আন্ডার আর্টিকেল 282। তোমরা কিন্তু আর্টিকেলটাকে মাথায় ঢুকিয়ে নাও, আর্টিকেল 282 ডিসক্রিশনারি গ্র্যান্ট। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে। এবার আমরা দেখবো ফিনান্স কমিশন। যদিও আমরা এখানে ডিটেলস পড়বো না, ফিনান্স কমিশনের গঠন ইত্যাদি নিয়ে আমাদের একটা পৃথক চ্যাপ্টার আছে, তো সেখানে আমরা পড়বো এই ফিনান্স কমিশন। আমরা একটা জিনিস জেনে রাখবো, যেটা হচ্ছে আর্টিকেল 280। আর্টিকেল 280 অনুযায়ী কিন্তু ফিনান্স কমিশন একটা স্ট্যাটিউটরি বডি হিসেবে ফাংশন করে, প্রোভাইডস ফর এ ফিনান্স কমিশন অ্যাজ এ কোয়াসি জুডিশিয়াল বডি। ঠিক আছে, আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ফিনান্স কমিশন বিভিন্ন ক্ষেত্রে যে ট্যাক্স রেভিনিউ যে ডিস্ট্রিবিউশন, সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টকে তার রেকমেন্ডেশন প্রোভাইড করে। তো সেই অনুযায়ী আমরা দেখলাম যে জুট রিলেটেড প্রোডাক্টস এর উপর যে আমাদের যে এক্সপোর্ট আর্নিং ছিল তার একটা পার্সেন্টেজ অথবা একটা কমিশন, সেটা আসাম, বিহার, ওড়িশা এবং ওয়েস্ট বেঙ্গলকে যে দেওয়ার তার যে রেকমেন্ডেশন সেটা কিন্তু করেছিল আমাদের ফাইন্যান্স কমিশন 1960 থেকে। ওকে, এটা কিন্তু মনে রাখবে। আমরা এই ফিনান্স কমিশন ডিটেলসে পরে পড়ব। এবার আমরা দেখব যে বিভিন্ন রকমের এমার্জেন্সি এবং তার ফলে রেভিনিউর যে ডিস্ট্রিবিউশন বা ফিনান্সিয়াল রিলেশন তার উপর কি এফেক্ট পড়ে। প্রথম দেখব ন্যাশনাল এমার্জেন্সি। ঠিক আছে, 352 আর্টিকেল। তখন কি হয়, প্রেসিডেন্ট মডিফাই করতে পারে যে সেন্টার স্টেটের যে রেভিনিউর যে ডিস্ট্রিবিউশন সেই সংক্রান্ত পার্সেন্টেজ বা অন্যান্য বিষয়কে কিন্তু গভর্ন করে কোন একটা রেগুলেশন আনতে পারে প্রেসিডেন্ট। ওকে, তো এর ফলে কি হবে, স্টেটগুলোকে যে মানে ট্যাক্সের ভাগ দেওয়া বা ইত্যাদি, যেগুলো ফিনান্সিয়ালি অ্যাসিস্ট করা ইত্যাদি, সেক্ষেত্রে কিছু কম করা যেতে পারে। ঠিক আছে, কমিয়ে দিতে পারে অথবা কোনো একটা পার্টিকুলার মডিফিকেশন আনতে পারে। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে এটা 352 অনুযায়ী ন্যাশনাল এমার্জেন্সি জারি হলে যে অর্থবর্ষটাকে এটাকে কভার করবে, সেই অর্থবর্ষটা শেষ হয়ে গেলে যদি ন্যাশনাল এমার্জেন্সি সরিয়ে নেওয়া হয় সেই অর্থবর্ষটা কিন্তু কভার করে তবেই এই মডিফিকেশনটা চেঞ্জ হবে। অর্থাৎ আমি ধরে নিলাম যদি 220-তে 2020 বা একটা 2021, 2022 এই 2020-2021 অর্থবর্ষে যদি কভার করে ন্যাশনাল এমার্জেন্সিটা, তবে এই 2021-এর যে মার্চ মাস, অর্থাৎ যেখানে আমাদের ফিনান্সিয়াল ইয়ারটা শেষ হবে, সেই সময় থেকে কিন্তু নতুন মানে প্রিভিয়াস যে নরমালসি সেটা কিন্তু রেস্টোর করা যাবে। কিন্তু এই সময়টায় টোটালি এই আইনটাই চলবে, যদিও মাঝখানে ন্যাশনাল এমার্জেন্সি রিপিলডও হয়। ওকে, এটা কিন্তু মনে রাখবে। এবার আমরা দেখবো 360 আর্টিকেল 360 অনুযায়ী যদি ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি হয় তখন কি পরিস্থিতি দাঁড়াবে। ওকে, প্রথমেই যেটা হতে পারে টু অবজার্ভ স্পেসিফাইড ক্যাননস অফ ফিনান্সিয়াল প্রপার্টি, তো অর্থাৎ কিছু অর্থনৈতিক কাটছাঁট ইত্যাদি এগুলো আসতে পারে। স্যালারি অ্যালাওয়েন্সেস অফ অল ক্লাস অফ পারসন সার্ভিং ইন দ্য স্টেট। ঠিক আছে, হাইকোর্ট ইনক্লুডিং হাইকোর্ট, যদি ফিনান্সিয়াল এমার্জেন্সি চলে, হাইকোর্ট যে জাজেস আছে তাদের স্যালারি, স্টেট গভর্নমেন্টের সার্ভিস করে এরকম লোকেদের স্যালারি কিন্তু কমিয়ে দেওয়া চায়। ওকে, তো এটা একটা কথা। তারপরে হচ্ছে কি, টু রিজার্ভ অল মানি বিল আদার ফিনান্সিয়াল বিলস ফর দ্য কনসিডারেশন অফ দ্য প্রেসিডেন্ট। অর্থাৎ এরকম নির্দেশও আসতে পারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা প্রেসিডেন্টের তরফ থেকে রাদার, যে
তুমি স্টেট গভর্নমেন্টগুলোকে বললো যে তোমরা ফিনান্সিয়াল বিল যেগুলো থাকবে সেগুলো প্রেসিডেন্টের কনসিডারেশনের জন্য প্রেসিডেন্টকে পাঠাবে, তবে সেটা পাস হয়ে বেরোবে, আদারওয়াইজ সেটা এফেক্টিভ হবে না। ঠিক আছে, এটা হলো ফিনান্সিয়াল ইমার্জেন্সি সময় কিরকম ভাবে মডিফাই হয় আমাদের ফাইন্যান্সিয়াল রিলেশনশিপটা। ওকে, এবার হচ্ছে যে সেন্ট্রাল স্টেট যে রিলেশনশিপ, সেটা কিন্তু খুব একটা টাফ জায়গা। সেখানে কিন্তু বহু বিবাদ বিপত্তি ঘটেছে পূর্ব সময়। আমরা জানি 1967 অবধি মোটামুটি সমস্ত প্রদেশে কংগ্রেসের গভর্নমেন্ট ছিল, মোটামুটি। ওকে, তো 1967 নির্বাচনে 9টা প্রদেশে কংগ্রেস পরাজিত। এর ফলে তারপরে সেন্টার এবং স্টেটের মধ্যে বিবিধ বিষয় নিয়ে বিরোধ শুরু হয়। যেমন কিছু বিষয় হচ্ছে যে রেভিনিউ বন্টন হতে পারে, তারপর হচ্ছে যে সাবজেক্টগুলো, সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, এই যে বিষয়গুলোর অন্তর্ভুক্তি এবং একটা কেন্দ্রীয় চরিত্র দেওয়ার যে প্রচেষ্টা ছিল ভারতীয় যে কি বলবো ভারতীয় যে শাসন ব্যবস্থাকে, সেটার প্রতিবাদে কিন্তু তারপর থেকে রাজ্যগুলো সরব হতে থাকে। যেমন হচ্ছে সেন্ট্রাল ফোর্স যেগুলো থাকবে, সিআরপিএফ বা অন্যান্য ফোর্সদের দিয়ে স্টেটের মধ্যে কন্ট্রোল করানো, যে কোনো অজুহাতে রাজ্যের মধ্যে প্রেসিডেন্টস রুল জারি করা ইত্যাদি, এই বিষয়গুলো কিন্তু তখন একটা বিবিধ অভিযোগ একটা তৈরি করেছে। প্রথম এই অভিযোগটাকে অ্যাড্রেস করার জন্য 1967 অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন তৈরি হয় মোরারজি দেশাই নেতৃত্বে। ঠিক আছে, তো আমরা জানি যে মোরারজি দেশাই যে কমিশনের হেড করতেন, অর্থাৎ এআরসি, তো এই এআরসির রেকমেন্ডেশন কিন্তু ম্যাক্সিমামটা কংগ্রেস পার্টি বা তখনকার দিনের যে সরকার ছিল তারা মানেনি। ঠিক আছে, তারা অল ইন্ডিয়া সার্ভিসের বিপক্ষে কথা বলেছিল। বেশি কয়েকটা জায়গা নিয়ে বিস্তর মত পার্থক্য ছিল। যেমন হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিসের যে চাপিয়ে দেওয়া, বিভিন্ন রাজ্যের উপর যে অল ইন্ডিয়া সার্ভিসের যে সিভিল সার্ভিস হোক বা এতে যে অল ইন্ডিয়া সার্ভিসগুলোকে চাপিয়ে দেওয়া, তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার কথা এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন বলেছিল। তো আমরা জানি যে কংগ্রেস সরকার এটা কিন্তু গ্রহণ করেনি তখন। এটা কিন্তু আর্টিকেল 263 অনুযায়ী ইন্টার স্টেট কাউন্সিল, ঠিক আছে, এটাকে তৈরি করার কথাও বলেছিল, সেটাকেও কিন্তু গ্রহণ করা হয়নি কংগ্রেস পার্টির পক্ষ থেকে। অর্থাৎ এই এআরসিটাকে ছিল একটা আইওয়াস। এরপর 1969-এ রাজা মান্নার কমিটি তৈরি হয়, তামিলনাড়ু গভর্নমেন্ট তৈরি করে। এও ইকুয়ালি প্রায় সিমিলার দাবি তোলে। ফার্স্ট অফ অল হচ্ছে 356, 357, 365 যেগুলো প্রেসিডেন্টের রুল নিয়ে প্রশ্ন আছে বা যেগুলো প্রেসিডেন্ট রুল নিয়ে বলা আছে, তো সেই বিষয়গুলোকে রিপিল করার কথা বলে, সেই আর্টিকেলগুলোকে রিপিল করার কথা বলে রাজা মান্নার কমিটি। এবং কি বলে যে আইএএস, আইপিএস বা যে আইএফএস, সেই যে সার্ভিসগুলো সেগুলোকেও তুলে দেওয়ার কথা কিন্তু অল ইন্ডিয়া সার্ভিস থেকে বলা হয়। তারপর হচ্ছে কি কনকারেন্ট লিস্টের কিছু বিষয়কে ট্রান্সফার করে স্টেট লিস্টে আনার কথা রাজা মান্নার কমিটি বলে। অর্থাৎ তোমরা এটা মনে রাখবে যে রাজা মান্নার কমিটি ডিলস উইথ দ্য সেন্টার স্টেট রিলেশনশিপ। ঠিক আছে, এবং এই মেইন রেকমেন্ডেশন গুলো কিন্তু রাজা মান্নার কমিটি করেছিল, যথারীতি এটাকেও কিন্তু গ্রাহ্য করা হয়নি। এরপর আনন্দপুর সাহিব রেজলিউশন এসেছিল পাঞ্জাবে, ওয়েস্ট বেঙ্গল মেমোরেন্ডাম, এগুলো তোমরা পড়বে। তারপর আসছে সরকারিয়া কমিশন সেন্ট্রাল স্টেট রিলেশনে। ঠিক আছে, তো সরকারিয়া কমিশন তৈরি হয়েছিল 1983-তে এবং এও অনেক 267 টোটাল রেকমেন্ডেশন করেছিল। এখনো অবধি বা 2011 অবধি 180টাকে ইমপ্লিমেন্ট করতে পেরেছে কেন্দ্রীয় সরকার। তো মেন যে রেকমেন্ডেশন গুলো ছিল সেগুলো বলি। সরকারিয়া কমিশন যে প্রেসিডেন্টস রুল সেটাকে ব্যবহার করার ক্ষেত্রে বলেছিল যে লাস্ট রিসর্টে গেলে তবেই একমাত্র প্রেসিডেন্ট রুল যেন কোন একটা রাজ্যে জারি করা হয়। ওকে, তো এই বিষয়টা বলেছিল। অন্যদিকে একাধিক নতুন অল ইন্ডিয়া সার্ভিস তৈরি করার কথা কিন্তু সরকারিয়া কমিশন বলেছিল, ঠিক আগের কমিশনগুলোর বিপরীতে গিয়ে। ঠিক আছে, সরকারিয়া কমিশন মূলত কেন্দ্রীয় চরিত্রের পক্ষেই কিন্তু সওয়াল করেছিল এবং সরকারিয়া কমিশনকে সেজন্য খুব সহজে গ্রহণ করাও হয়েছিল। আর লাস্ট হচ্ছে পঞ্চি কমিটি বা কমিশন। তো এই পঞ্চি কমিশন তৈরি হয়েছিল 2007 সালে। তো মোটামুটি এই কটা কমিশনের নাম কি রিলেটেড এবং মেজর কয়েকটা যেগুলো আসে পরীক্ষা সেগুলো আমি বলে দিলাম। এর বাইরে তোমরা কিছু পড়তে যাও না, এটা খুব অনেক ভাস্ট করে দেওয়া আছে, এত কিছু পড়ার প্রয়োজন হয় না। তো মূলত এই জিনিসগুলো জানতে পারলেই কিন্তু এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করা যাবে বা এখান থেকে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে। সো চ্যাপ্টারটা এখানে শেষ হলো। এটা একটা বড় চ্যাপ্টার ছিল সেন্টার স্টেট রিলেশনস এবং খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টারও বটে। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো।
আর কাইন্ডলি যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমরা এইভাবে প্রত্যেকটা টপিকের উপর বেস করে ডিটেইলড ভিডিও আনবো এবং আস্তে আস্তে গোটা সিলেবাসটাকে কভার করে দেবো।